আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপরে আমাদের রাজশাহী বোর্ড 2024-এ যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আমরা আজকের এই ক্লাসে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের প্রশ্নটাই কি বলেছে দেখো, আমাদের অধ্যায়ের নামটা দুতরফা দাখিলা পদ্ধতি হলেও আমাদের কিন্তু আসলে এই অধ্যায়ে যেই অঙ্কটি সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এই সবচেয়ে বেশি কি আসে? একতরফা দাখিলা পদ্ধতি। আমাদের একতরফা দাখিলা পদ্ধতি এটা হচ্ছে একটা অবৈজ্ঞানিক পদ্ধতি, এটা হচ্ছে একটা ত্রুটিযুক্ত পদ্ধতি, এটা হচ্ছে একটা ভুল পদ্ধতি, তাই না? আচ্ছা, এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটা আমাদেরকে কি বলেছে দেখো, বলেছে এখন তোমরা আবার বলতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝলেন এটা একতরফার অঙ্ক, বা আমরা কিভাবে বুঝবো? দেখো, প্রথমে বলেছে জনাব রাকিব যথাযথ পদ্ধতিতে হিসাবের বইতে সংরক্ষণ করে না। এই যে সংরক্ষণ করে না বলা আছে, তার মানে বুঝে নিতে হবে এটা একটা একতরফা দাখিলা পদ্ধতি। এখানে বলতে পারে একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন, বৈজ্ঞানিক পদ্ধতি হিসাব সংরক্ষণ করেন না, পূর্ণাঙ্গভাবে হিসাব সংরক্ষণ করেন না, এরকম তোমাকে XYZ একটা ক্লু তোমাকে দিয়ে দিবে তারা। আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, এখানে আমার 1/1/2022 একটা ঘর আছে, 31/12/2022 একটা ঘর আছে। 1/1/2022 এটা মানে হচ্ছে আমাদের প্রারম্ভিক, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের প্রারম্ভিক। আচ্ছা, 31/12 মানে হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের জন্য সমাপনী, তাই না? আচ্ছা, কি কি বলা আছে? দেনাদার দেওয়া আছে 1,25,000 টাকা, 1,85,000 টাকা। তারপরে আমাদের অফিস সরঞ্জাম দেওয়া 1,50,000, কিন্তু সমাপনীর ঘরে আসলে কোনো টাকা দেওয়া নাই, সমাপনীর ঘরে কোনো টাকা দেওয়া নাই। একটু খেয়াল করো ভাইয়া, আমাদের একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কগুলো যখন এরকম ছক আকারে দেওয়া থাকবে, একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কগুলো যখন এমন ছক আকারে দেওয়া থাকবে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে স্থায়ী সম্পত্তি আর চলতি সম্পত্তি, স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, এগুলোর ডেফিনেশন কি ছিল? চলতি দায় এবং চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় এবং চলতি সম্পদ, এটার ডেফিনেশন ছিল যেই দায় বা যেই সম্পত্তির উপযোগিতা আমার প্রতিষ্ঠানে 1 বছরের কম সময়ের জন্য থাকে। তো ভালো কথা, 1 বছরের কম সময় কোনো একটা কিছু থাকলে সেটা বছরের শেষে গিয়ে নাই হতেই পারে, কিন্তু দীর্ঘমেয়াদী দায়, স্থায়ী সম্পদ, এগুলোর ডেফিনেশন ছিল এগুলো হচ্ছে এমন এক ধরনের স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায় হচ্ছে এমন সকল দায় বা সম্পত্তি যেগুলোর উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের অধিক সময়ের জন্য থাকে। কয়দিনের জন্য ভাইয়া? 1 বছরেরও বেশি সময়ের জন্য। তাহলে ভাইয়া 1 বছরের বেশি থাকবে, বছরের 1 তারিখে 1,50,000 টাকা আছে, বছরের শেষে নাই, কই গেছে? তাইলে হয় আমি পুরাটা বিক্রি করে দিছি, নয়তোবা কি হয়েছে, পুরাটা আছে, কই আছে আমি জানি না। তো আমাকে তখন জিনিসটা খুঁজতে হবে কই আছে। তো খুঁজতে খুঁজতে আমরা কি দেখতে পাই যে তিনি তার ব্যক্তিগত টাকায় কারবারের জন্য 47,000 টাকা মূল্যের 2টি কম্পিউটার, কত? 47,000 টাকা মূল্যের 2টা কম্পিউটার। তাহলে 47 কত? 1 লাখ, 1 লাখ থেকে 6,000 বাদ দিলে খুব সম্ভবত 94,000, তাই না? এই খুব সম্ভবত কত? 94,000, হ্যাঁ 94,000 টাকা, তাই না? এই 94,000 টাকা নতুন করে আমি আরো অফিস সরঞ্জাম পাইছি। কম্পিউটার একটা ইলেকট্রনিক্সের জিনিস, তো আমাদের প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্সের যে সম্পত্তিগুলো থাকে ওইটাকে আমরা অফিস সরঞ্জামই বলি। কি বলি? অফিস সরঞ্জামই বলি। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো ভাইয়া, আমার বছরের শুরুতে ছিল 1 লাখ, বছরের মাঝামাঝি আমি বছরের শুরুতে ছিল আমার 1,50,000, বছরের মাঝামাঝি আমি আরো পাইছি কত? 94,000 টাকা, তাই না? 1,50,000, 1,50,000 যোগ 94,000, তাহলে কত? এই সম্পত্তির দাম দাঁড়াবে এখন 2,44,000 টাকা। ভাইয়া আরেকবার বলতেছি, একটু খেয়াল করো। এই কি বলছি ভাইয়া? আমি বলছি যে আমাদের কি করতে হবে, বছরের শুরুতে আমার ছিল 1,50,000 টাকা, বছরের শুরুতে ছিল কত? 1,50,000 টাকা। বছর শেষ হইতে হইতে ওই 1,50,000 টাকার সম্পত্তি তো আমার কাছে আছেই,
এই ওই 1,50,000 টাকার সম্পত্তি তো আমার কাছে আছেই, পাশাপাশি আমি 47,000 টাকা করে আরো 2টা সম্পত্তি কিনছি। 47,000 টাকা করে আরো কয়টা? 2টা সম্পত্তি কিনছি। তাহলে 47 47 94,000। আর আগে ছিল আমার কত? 1,50,000। যোগ করলে তাহলে কত হবে ভাইয়া? 2,44,000 টাকা এখন আমার সরঞ্জামের দাম। আচ্ছা, পাওনাদার ঋণ, এগুলো দেখো প্রারম্ভিক ভ্যালু নাই। প্রারম্ভিক ভ্যালু না থাকলে আমার কোনো আপত্তি নাই, আমার সমাপনী ভ্যালু থাকা লাগবে। সমাপনী ভ্যালু থাকা লাগবে, প্রারম্ভিক ভ্যালু নিয়ে আমার কোনো আপত্তি নাই। এরপরে কি দেওয়া আছে? নগদ ও ব্যাংক জমা দেওয়া আছে। ওকে, ভালো কথা, দেওয়া আছে। এরপর বলছে জনাব রাকিব প্রতি মাসে 3,300 টাকা করে নগদ 3,300 টাকার পণ্য উত্তোলন করেন। তাহলে 3,300 গুণ প্রতি মাসে উত্তোলন করে, তাই না? তাহলে ইন্টু 12। তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো, 3,300 গুণ 12 করলে কত আসবে? আসবে হচ্ছে 39,600 টাকা। আসবে কত? 39,600 টাকা। এটা হচ্ছে কি আমার ব্যবসায়ের মোট উত্তোলনের পরিমাণ। এখন আমরা প্রশ্নগুলো সলভ করব। দেখো, আমরা কিন্তু এতক্ষণ প্রশ্ন সলভ করি নাই, আমরা কি করছি? আমরা প্রশ্নটা রিডিং পড়ছি, প্রশ্নটা বোঝার চেষ্টা করছি। মোটামুটি একটু বোঝা গেছে প্রশ্নটা, তাই না? বাকিটাও ক্লিয়ার হবে। আমরা অঙ্কটা একটু দেখি। ক নম্বরে কি বলছে? বছর শেষে উপযুক্ত ব্যবসায়ের অফিস সরঞ্জামের মোট পরিমাণ নির্ণয় করো। অফিস সরঞ্জামের মোট পরিমাণ মানে কি? আমার বছরের শেষে মোট কত টাকার অফিস সরঞ্জাম আছে এটা বাইর করতে হবে বছর শেষে। বছর শেষ মানে কি? 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর মানে কি? 31/12/22। এই যে দেখো ভাইয়া, 31শে ডিসেম্বর তারিখে আমি তো বের করছি অফিস সরঞ্জাম। কেমনে বের করলাম ভাইয়া? আমার বছরের শুরুতে অফিস সরঞ্জাম ছিল 1,50,000 টাকার। বছরের মাঝামাঝি আমি সরঞ্জাম আবার কিনছি 47,000 টাকার। 1,50,000 যোগ 47,000 যোগ করলে 2,44,000 টাকা। 2,44,000 টাকা। 2,44,000 টাকা। কথাটাকে আমি বুঝাইতে পারলাম ভাইয়া? কারো কাছে কি অসুবিধা মনে হচ্ছে কিনা আমাকে জানায়ও। আচ্ছা, তাহলে ক নাম্বারটা হয়ে গেল ভাইয়া। ক নাম্বারটা ডান, ক নাম্বারটা আমাদের ডান। খ নাম্বারে কি বলছে? জনাব রাকিবের ব্যবসায়ে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধন মানে বছরের শেষে আমার কত টাকা মূলধন আছে, এবং সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ, এই সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। আচ্ছা, সমাপনী সম্পত্তিগুলো আমরা একটু দেখি। ভাইয়া সমাপনী সম্পদ কি কি আছে দেখো। এই যে আমার 1,85,000 টাকার দেনাদার সম্পদ, 2,84,000 টাকার অফিস সরঞ্জাম সম্পদ, 1,25,000 টাকার নগদ ও ব্যাংক, এটাও কিন্তু আমার জন্য সম্পদ, তাই না? তাহলে যোগ করি 1,85,000 যোগ 2,44,000 যোগ 1,25,000, তিনটা যোগ করলাম, তাহলে কত? 5,54,000 টাকা। কত? 5,54,000 টাকা মাইনাস সমাপনী দায়। আচ্ছা, সমাপনী দায় কি কি আছে ভাইয়া? এই দেখো, পাওনাদার আর ঋণ দেওয়া আছে, তাই না? 60,000 যোগ 50,000 কত? 1,10,000। 1,10,000। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, 5,54,000 মাইনাস 1,10,000 করলে কত আসে ভাইয়া? এই করলে কত আসবে? আসবে হচ্ছে 4,44,000। 4,44,000 টাকা। দাঁড়াও, একটু মুছে দিতে হবে। হ্যাঁ, 4,44,000 টাকা। এটা হচ্ছে কি আমার সমাপনী মূলধনের পরিমাণ। এটা কি? এটা আমার সমাপনী মূলধনের পরিমাণ। ওকে, সমাপনী মূলধন বের করা শেষ। কত ভাইয়া? 4,44,000 টাকা। এতটুকু বুঝলাম। খ নাম্বার প্রশ্নে আমরা আসবো। কি বলা আছে? বলা আছে সমাপনী মূলধন 3,42,500 টাকা ধরে জনাব রাকিবের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। সমাপনী মূলধন 3,42,500 টাকা ধরতে বলছে, ধরে লাভ বা ক্ষতি বের করতে বলছে। ভাইয়া লাভ অথবা ক্ষতি, খেয়াল করো ভাইয়া, লাভ অথবা ক্ষতি এটা বের করার সূত্র কি?
লাভ অথবা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে, খেয়াল করে ভাইয়া, লাভ অথবা ক্ষতি এটা বের করার সূত্রটা কি আমাদের? তাহলে আমাকে যে বলছে লাভ বা ক্ষতি বের করতে, লাভ অথবা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে আমরা কি করব, সমাপনী মূলধনের সাথে যোগ করব উত্তোলনের পরিমাণ এবং ওই জায়গা থেকে বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের পরিমাণ। আচ্ছা, একটু এর আগে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এই যে এইখানে আমাদের 1,25,500 টাকা ছিল, আমরা যোগ করার সময় আমরা কি করছিলাম, 1,25,000 টাকা হিসাব করে যোগ করছিলাম। তো এই জায়গাটায় আরো 500 টাকা বাড়বে, হ্যাঁ, এখানে 500 টাকা বাড়বে, এখানেও 500 টাকা বাড়বে, এটা একটু সবাই কারেকশন করে নিও। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের উত্তরটা কি ভাইয়া, মানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমি সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব। সমাপনী মূলধন ধরতে বলছে কত? সমাপনী মূলধন ধরতে বলছে 3,42,500, এটার সাথে যোগ করব উত্তোলন। উত্তোলন কত? 39,600। ওকে, এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে ভাই। প্রারম্ভিক মূলধন বের করার সূত্র প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আমার কোনো প্রারম্ভিক দায় নাই, তাহলে কত? 1,25,000 যোগ 1,50,000 যোগ 1,10,000, সবগুলো সম্পত্তি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে কত? 3,85,000 টাকা। এটার সাথে যোগ করতে হবে অতিরিক্ত মূলধন। মালিক কারবারে 47,000 টাকা করে দুইটা কম্পিউটার দিছে, তাহলে 47 গুণ 2 কত আসে ভাইয়া? 94,000 টাকা। তাহলে এই জায়গায় যোগ করে দিব আমি 94,000 টাকা। তাহলে এইটুকু ক্যালকুলেশন যদি আমি করে ফেলতে পারি, যেই অ্যামাউন্টটা আমার আসবে ওইটা যদি পজিটিভ হয় তাহলে ওটা আমার জন্য লাভ হয়েছে, যদি নেগেটিভ হয় তাহলে আমার জন্য ক্ষতি হয়েছে। এই যে যতটুকু ক্যালকুলেশন আমি করলাম, এই ক্যালকুলেশনটার রেজাল্টটা যদি পজিটিভ হয় তাহলে আমার জন্য লাভ, যদি নেগেটিভ হয় তাহলে আমার জন্য ক্ষতি। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তোমাদেরকে আরেকবার একটু বলে দিচ্ছি, আমরা যখন সমাপনী সম্পদ ক্যালকুলেশন করছিলাম, এই যে আমি ভুল করে 1,25,500-কে 1,25,000 ধরে যোগ করে ফেলছিলাম, যে কারণে এখানে 500 টাকা কম আসছিল। আমি কিন্তু ঠিক করে দিছি এটা, হ্যাঁ, একবারে ঠিক করে দিছি জিনিসটা। এখন যা আছে 100% একুরেট আছে। তাহলে দেখো ভাইয়া, আমার উদ্দেশ্যটা ছিল অঙ্কটা বোঝানো। আমি বারবার বলছি, প্রায় প্রতিটা পর্বেই বলছি যে আমি তোমাকে অঙ্ক সমাধান করে দিতে আসি নাই, আমি তোমাকে অঙ্ক বুঝাইয়ে দিতে আসছি। আমি আমার অঙ্কটা বোঝাচ্ছি। আমি কি করি নাই, আমি এই পুরো প্রশ্নের মধ্যে দুইটা কাজ করে নেই। এক, তোমাদেরকে আমি ছক কেটে দেই নাই। দুই, তোমাদেরকে আমি যোগ বিয়োগ করে দেই নি। এখন তুমি একজন এসএসসি ক্যান্ডিডেট হিসেবে তোমার কিন্তু এই যোগ বিয়োগ করাটা তোমার নিজের পারতে হবে, এই ছক কাটাটা তোমার নিজের পারতে হবে। তা আমরা যা আলোচনা করলাম এটা সত্যতা নিশ্চিত করার জন্য আসো আমি তোমাদেরকে একটু উত্তর দেখাই দিই। আমাদের বের হইছে ভাইয়া সমাপনী সরঞ্জামের মূল্য কত? তাহলে দেখো আমাদের সমাপনী অফিস সরঞ্জাম কত ভাইয়া? 2,44,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা যে সমাপনী মূলধন বের করছি, এই যে 4,44,500 টাকা বের হয়েছে, 4,44,500। তোমাদের এইটুকু ক্যালকুলেশন আমি নিজে করতে বলছিলাম, এইটুকু আমি তোমাদের লিখে দিছিলাম, বলছি যে ভাই একটু ক্যালকুলেশনটা কইরো, তোমরা ক্যালকুলেশন করবা। দেখো মাইনাস আসে, তাই না? 3,82,100 থেকে আমার বাদ দিতে হচ্ছে কত? 4,79,000 টাকা। তাহলে বাদ দিলে কি 96,900 টাকা আসে, মাইনাস আসে, নেগেটিভ আসে বা ঋণাত্মক আসে, তাই না? ঋণাত্মক আসে। এই যে ঋণাত্মক আসা মানে এটা আমাদের জন্য একটা ক্ষতি। ঋণাত্মক আসা মানে এটা আমাদের জন্য কি একটা ক্ষতি, তাই না? তাহলে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমরা লিখে দিলাম ক্ষতি এত টাকা। এবং আমি তো তোমাদেরকে মুখে ব্যাখ্যা করেছি, এই ব্যাখ্যাগুলোই কিন্তু দেখো আমাদের অ্যান্সার শিটে তুমি বিস্তারিত পাবা। অর্থাৎ তোমার আসলে কোনো প্রশ্নেই সমস্যা থাকবে না। তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, যদি একটু তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট হও, তুমি আসলে অ্যান্সার শিটটাই এমনভাবে সাজানো, এত বিস্তারিতভাবে আসলে অ্যান্সার শিটটা করা, তুমি অ্যান্সার শিটগুলো দেখলেই তুমি বুঝতে পারবে আসলে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। বোঝা গেছে আমার কথাটা? তাহলে ভাইয়া তোমাদের মতো সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি, তার কারণ তোমরাই কিন্তু একমাত্র এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছো এবং সংগ্রহ করে এত পরিশ্রম করছো। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের বাকি বন্ধুদেরকেও আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সম্পর্কে জানানো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।